বে ইনসাইট স্ট্রেট টক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। কক্সবাজারের কৌশলগত এবং সমসাময়িক ইস্যু নিয়ে আমাদের ডিসকাশনের অনুষ্ঠান বে ইনসাইট স্ট্রেট টক অনুষ্ঠানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কক্সবাজার অর্থনীতির নতুন মানচিত্র। কক্সবাজার বর্তমানে শুধুমাত্র পর্যটন নির্ভর একটি মানচিত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে মাতারবাড়ি প্রজেক্ট সহ 25টি মেগা প্রজেক্টের হাজার হাজার কোটি টাকার প্রকল্প যেমন চলছে, অন্যদিকে আমরা দেখছিও গত এক বছর ধরে কক্সবাজার সহ দক্ষিণাঞ্চলের বাংলাদেশের একমাত্র স্থলবন্দরটি বন্ধ হয়ে আছে। আমরা অনেকটা কোটি কোটি টাকার রেভিনিউ মিস করছি এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, কিন্তু এখানে কার্গো সহ সঠিক জনবল না থাকার কারণে বিমানবন্দরটি আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারিনি। তো কক্সবাজারকে আমরা একদিক দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের একটি নবধার হিসেবে চিন্তা করছি, পরিকল্পনা করছি, স্বপ্ন দেখছি, কিন্তু আসলে বাস্তবতা কোথায়? এ বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের বে ইনসাইট স্ট্রেট টক অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এবং আন্তর্জাতিক ফিশিং এক্সপার্ট জনাব আবেদ আহসান সাগর। জনাব আবেদ আহসান সাগর, আপনাকে বে ইনসাইট স্ট্রেট টক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ বে ইনসাইটকে আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, ধন্যবাদ। আমরা সরাসরি আজকে কক্সবাজার অর্থনীতির নতুন মানচিত্র এই আলোচনায় ঢুকে যেতে চাচ্ছি। আমরা শুরু করব হচ্ছে পুরো দক্ষিণ চট্টগ্রামের একমাত্র আন্তর্জাতিক স্থলবন্দর টেকনাফ স্থলবন্দর, যেটি আমরা জানি 1995 সালে এটি চালু হয়েছিল। এটির মেইন একটি উদ্দেশ্য ছিল হচ্ছে এই আন্তর্জাতিক স্থলবন্দরের মাধ্যমে আমাদের চোরাচালান কমে যাবে এবং এই দক্ষিণ চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের বন্দর ওরিয়েন্টেড, সমুদ্র ওরিয়েন্টেড যেই আপনার অর্থনীতি আছে সেটি দ্বার উন্মোচন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের গৃহযুদ্ধের কারণে অথবা বিভিন্ন কারণে গত এক বছর ধরে এই স্থলবন্দরটি বন্ধ হয়ে আছে এবং আমরা বিভিন্ন উপাত্ত থেকে জেনেছি গত এক বছরে প্রায় 1,500 কোটি টাকার মতো হচ্ছে কর পাওয়া থেকে সরকার বঞ্চিত হয়েছে এবং হচ্ছে এখানে প্রায় 40,000 শ্রমিক সরাসরি বেকার হয়ে গেছে। আমাদের কাছে তথ্য যেটি আছে, প্রায় 5 শতাধিক ব্যবসায়ীদের এখানে আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে যে ব্যবসা ছিল সেটি বন্ধ হয়েছে। অপরদিকে প্রায় 33টি রুটে চোরাচালান উন্মুক্ত হয়েছে কিংবা সব বাণিজ্য অবৈধভাবে চলছে। এই সামগ্রিক প্রেক্ষাপটে এই যে স্থলবন্দরটি বন্ধ আছে এবং আমরা কক্সবাজারকে অর্থনীতির নতুন মানচিত্র হিসেবে দেখতে চাচ্ছি, সামগ্রিক আসলে ইম্প্যাক্টটা কি হচ্ছে আপনি আপনার মতো করে যদি মূল্যায়ন করেন। আসলে আমাদের কক্সবাজারকে কানেক্ট করে আমরা আসলে মিয়ানমারের সাথে 1995 সালে যে বিগত সরকার যে পরিকল্পনাটা নিয়েছিল, এটার যে উদ্দেশ্যটা ছিল, আমরা মোটামুটি এটার সাথে কানেক্ট করে আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু এই এলাকায় বেশ ভালো গ্রো করেছিল এবং স্থানীয় ইকোনমিতেও কিন্তু এটা বেশ ভালো একটা ইম্প্যাক্ট তৈরি করেছিল। কিন্তু আপনার মিয়ানমারের লোকাল যে ইস্যুগুলো এবং যে ধরনের যে রিফিউজি যে ক্রাইসিসগুলো হয়েছে, ওদের যে সিকিউরিটি ইস্যু হয়েছে, এটার কারণে আমাদের যে এখানে যে বিজনেসটা বন্ধ হয়ে গেছে, যে বন্দরটা যে বন্ধ হয়ে গেল, এটার পরিপ্রেক্ষিতে আসলে আমাদের এই মুহূর্তে আমরা স্থানীয়ভাবে যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদের এখানে আসলে বিশাল বড় একটা ইম্প্যাক্ট পড়ে গেছে। এটা পড়ে যাওয়ার কারণটা হচ্ছে যেহেতু কক্সবাজার অ্যাজ এটা বর্ডার সাইড একটা আপনার এরিয়া, এখানে স্বাভাবিক বর্ডার ট্রেড হবেই এবং বর্ডার ট্রেড রিলেট করে যে ধরনের ন্যাশনাল ইকোনমিতে যে কক্সবাজার যে ইম্প্যাক্টটা রাখে, যে রেভিনিউ জেনারেশন থেকে শুরু করে আপনার বিজনেসের যে অপরচুনিটিগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। তো এখানে আরেকটা বিষয় একটু আলাপ করার বিষয় আছে, সেটা হচ্ছে ধরেন ডিমান্ড এমন একটা জিনিস, এটা কখনো সারপ্রাইজ করে রাখা যায় না, এটা কোনো না কোনোভাবে এটা ফুলফিল হয়ে যায়। আমাদের টেকনাফ স্থলবন্দর বন্ধ হয়েছে যে বিষয়গুলো নিয়ে, এগুলো নিয়ে আসলে অনেক কথা হয়েছে ঠিক, কিন্তু এখানে ফর্মাল এবং ইনফর্মাল যে আপনার ট্রানজ্যাকশনগুলো হয় এটা কিন্তু ঠিকই হচ্ছে। বিষয়টা হচ্ছে বন্দর বন্ধ হয়ে গেছে, কিন্তু ইনফর্মাল যে আপনার ট্রানজ্যাকশনগুলো আছে, যে চোরাচালান বলেন, যে ধরনের ইস্যুগুলো আছে, এগুলো কিন্তু আপনার এখানে আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যে বিষয়গুলো আছে, মিয়ানমারের সাথে কিন্তু আমাদের একটা এক্সিস্টিং বিজনেস হতো। মানে আপনি বলতে চাচ্ছেন ট্রেড আমাদের পোর্ট চালু থাকলে বৈধ উপায়ে যে ট্রেডটা হতো সেটা এখন পুরোটাই অবৈধ উপায়ে হচ্ছে। এক্স্যাক্টলি। এক্ষেত্রে কি আমাদের আইন শৃঙ্খলার অবনতি এবং সরকারের যে কর পাওয়ার কথা, আমরা এটা দুটি থেকেই বঞ্চিত হচ্ছে কিনা, কিংবা আইন শৃঙ্খলার অবনতিটার কিভাবে প্রভাব এই অঞ্চলে ফেলছে? আপনার যখন কোনো একটা বৈধ রাস্তা বন্ধ হয়ে যাবে, এটা যখন অবৈধ পথে চলে যাবে,
এটার কনসিকোয়েন্স কিন্তু সোসাইটির প্রত্যেকটা জায়গায় কিন্তু ইম্প্যাক্ট তৈরি করে। এটা সিকিউরিটি কনসার্ন যেমন হচ্ছে, এটা আমরা যারা বিজনেস করছি আমাদের বিজনেস পার্সপেক্টিভে আমাদের জন্য একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে। কারণ আমরা যারা ধরেন আপনার প্রপারলি লাইসেন্সিং করে ট্যাক্স দিয়ে যারা বিজনেস করছে, আমাদের পক্ষে কোনোভাবে এই ধরনের অবৈধ পথে যাওয়ার কোনো সুযোগটা থাকে না। যারা এটা করছে, এটা করার কারণে যারা রেভিনিউটা আপনার ইনফরমালি জেনারেট করছে সোসাইটিতে, এখানে সোশ্যাল ক্লাসিফিকেশনও চেঞ্জ হয়ে যাচ্ছে, সামাজিক ব্যবস্থাও পরিবর্তন হয়ে যাচ্ছে। এটার যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য ভবিষ্যতে এটা কিন্তু এক ধরনের থ্রেট। এখানে আমি দুটি বিষয়কে জরুরি গুরুত্ব দিতে যাচ্ছি। একটা হচ্ছে খুব সম্ভবত গত বছরের মার্চের 5 কি ওই সপ্তাহেই স্থলবন্দরটি একটা স্ট্র্যাটেজিক ডিসিশনের মাধ্যমে বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু এরপরও হচ্ছে কয়েকটি 33টি রুটে আমরা পত্রিকার বিভিন্ন মতামতে দেখেছি অবৈধ চোরাচালানের ট্রেড হচ্ছে। এখানে কি সরকার পলিসিগতভাবে বন্ধ রাখার পরেও প্রশাসনের কি কোনো ধরনের ইন্ধন রয়েছে? এই আপনাদের এক্সপিরিয়েন্সে কি মনে হয় চোরাচালানটাকে যে চলমান রয়েছে কিংবা ট্রেডটা যে অবৈধভাবে হচ্ছে, প্রশাসনের একটা ছত্রছায়া ছাড়া তো এত বড় ট্রেড হওয়ার কথা না, এবং এটা আইন শৃঙ্খলা কিংবা সামাজিক বিভিন্ন পরিস্থিতিতেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট করছে। এই ক্ষেত্রে আপনাদের মূল্যায়ন কি? আসলে এটা নিয়ে একটু আলাপ করতে গেলে যেটা আমি একটু শেয়ার করতে চাই, 5ই আগস্ট পরবর্তী যে ধরনের পরিস্থিতিটা দেশের মধ্যে তৈরি হয়েছিল, এখানে যেহেতু আমাদের ক্লোজ কানেক্টেড যেসব জায়গা থেকে আমরা সোর্সিং করতাম আমাদের র মেটেরিয়াল, যেমন আমাদের র মেটেরিয়ালস বলতে পেঁয়াজ আছে, আমাদের আদা আছে, আমাদের আরও যে আপনার ডেইলি কমোডিটিস যে বিষয়গুলো আছে যেগুলো সোর্সিং হতে হবে আশেপাশের দেশ থেকে, এটা যখন একটু আনইউজুয়াল হয়ে গেল, তখন আমরা করলাম কি, আমরা মিয়ানমার থেকে ইনফর্মাল ওয়েতে আমাদের কিছু আমরা জিনিসপত্র আনা শুরু করলাম। এটা আনতে গিয়ে যেটা হলো, আমরা এটা আমাদের রাশ ছিল আমাদের ইকোনমিতে, আমাদের মার্কেটের মধ্যে এটা এত বেশি হিউজ ডিমান্ড ছিল, বৈশ্বিক প্রেক্ষাপট অনুযায়ী আমরা বিভিন্ন জায়গা থেকে একটা সোর্সিং করতে পারতেছিলাম না, যেহেতু সাপ্লাই চেইন একটা বিশাল বড়। তার মানে আমাদের যেটা ডিমান্ড হওয়ার কারণে আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপটে আমার বৈধ স্থলবন্দর বন্ধ, কিন্তু এটা অনেকটা আমরা কি সরকারের একটা কৌশলগত অবস্থানও ছিল কি অবৈধভাবে এটা ট্রেড করা যেতে পারে, এরকম কি একটা অবস্থান? এটা আসলে ওই সময়কার প্রেক্ষাপট অনুযায়ী সরকারের যারা নীতি নির্ধারক পর্যায়ে ছিল, তারা যেটা ভালো মনে করেছেন, এবং এটার সাথে কানেক্ট করে যারা ব্যবসাটা করেছেন তারা ভালো বলতে পারবেন। এটা উত্তরটা আসলে আমাদের কাছে জানা না, এবং যারা টেকনাফ স্থলবন্দরে যারা কাজ করছেন, যারা সিএনএফ অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, তাদের সাথে আমরা বিভিন্ন সময় যে বিষয়টা জানতে পেরেছি, তারাও জিনিসটা আসলে ক্লিয়ারলি জানে না আসলে কিভাবে জিনিসটা হয়েছে। কিন্তু এটা বাস্তবতা যে আপনার মিয়ানমার থেকে আপনার জিনিসপত্র এসেছে, এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বিভিন্ন সিম্পোজিয়াম, সেমিনার কিংবা পত্রিকার বিভিন্ন মতামতে জেনেছি, আমাদের বাংলাদেশের বিশেষ করে কক্সবাজারের অনেকের ব্যবসায়ীর এলসি করা টাকা মায়ানমারের বিভিন্ন ব্যাংকে জমা পড়ে আছে, তারা এটা পুনরুদ্ধার করতে পারছে না। এ ধরনের কোনো অথেন্টিক তথ্য কি আপনাদের চেম্বার অফ কমার্স কিংবা একজন ব্যবসায়িক নেতা হিসেবে আপনাদের কাছে আছে কিনা, কিংবা সরকারের কাছে আপনাদের চাওয়াটা কি এই ব্যাপারে? আমাদের কাছে যে এই পর্যন্ত যে ইনফরমেশনটা আমরা পেয়েছি, বিশেষ করে স্থলবন্দরে যারা বিজনেস করছেন এবং সেখানে যে অ্যাক্টিভ যে আপনার বিজনেস অর্গানাইজেশনটা আছে সিএনএফ অ্যাসোসিয়েশন, তাদের থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে 90 লাখ ইউএস ডলারের মতো, 90 লক্ষ ইউএস ডলার একটা অ্যামাউন্ট আপনার মিয়ানমার সাইডে। এই তথ্যের সোর্সটা হচ্ছে এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় এবং সিএনএফ অ্যাসোসিয়েশন যারা কাজ করছেন তাদের থেকে আমরা এটা জানতে পেরেছি। এটা আসলে বাই ডকুমেন্টেড আমাদের কাছে কিছু নাই, এটা ওনারা যেটা বলছেন সেই হিসাব করে আমি ইনফরমেশনটা দিচ্ছি। তো এই যে বিশাল পরিমাণ টাকাটা ওখানে জমা আছে, বিষয়টা কিন্তু ওই আপনার ব্যাংকে যেটা জমা আছে, যেটা ড্রাফটেড যে অ্যামাউন্টেড, সেটা কিন্তু আপনার সব জায়গায় মেনশন করা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু ধরেন যে কোনো কমোডিটির অ্যাগেনস্টে যে অ্যাডভান্সগুলো দেওয়া আছে এইগুলো কিন্তু এখানে আপনার উল্লেখ করা হয় না। তো এটা 90 লাখ টাকা যদি আপনার যদি দেখা যায়, 90 লাখ ডলার যদি আপনার যদি ওই ব্যাংক ড্রাফট হিসেবে যদি জমা থাকে, দেখা যাবে ইনফরমালি এটা 5 থেকে 6 গুণ 7 গুণ 8 গুণ আরো বেশি হবে, আরো বেশি অ্যামাউন্টের পরিমাণটা আরো বেশি হবে। এই টাকাটা পুনরুদ্ধার করার ব্যাপারে সরকারের কি যথেষ্ট আন্তরিকতা কিংবা কোর্স অফ অ্যাকশন দৃশ্যমান কিনা, আর যদি না থাকে এই ব্যাপারে ব্যবসায়িক নেতা হিসেবে আপনাদের সুনির্দিষ্ট পরামর্শ কি হতে পারে সরকারের? ব্যবসা বাণিজ্যটা হচ্ছে এমন একটা পরিস্থিতি, এটা আসলে একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া যখন কোনোভাবে বাধাগ্রস্ত হবে, এটার কনসিকুয়েন্সগুলো কিন্তু সাথে সাথে আপনার এটা কিন্তু রেজাল্টটা কিন্তু আসতে থাকে। এখন দেশের বিভিন্ন সময় পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়েছে, পলিটিক্যাল পাওয়ার চেঞ্জ হয়েছে, এবং যেহেতু কক্সবাজার একটা রিফিউজি ইস্যু আছে মিয়ানমারের, তো বিভিন্ন বিষয় নিয়ে আসলে গভর্নমেন্টের নেগোসিয়েশন ক্যাপাসিটিটাও এখানে দেখার বিষয় ছিল। তো এখন
যেটা হয়ে গেছে, যেটা চলে গিয়েছে, যেটা অতীত, সেটা নিয়ে আর আলাপ না করে আমরা যদি এই মুহূর্তে যদি একটা স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট আমাদের এখানে এসেছে, ব্যবসায়ী হিসেবে আমরা খুবই আশাবাদী। যেহেতু বিগত বিএনপি সরকারের সময় স্থলবন্দরের প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল ওকে, এবং তাদের এই বিষয়টা নিয়ে অনেক এক্সপার্টাইজড এখানের মধ্যে আসলে দেখানোর এবং কাজ করার সুযোগ আছে।